স্বাগত স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ এবং আমাদের আলোচনার বিষয় কথা লড়াই উত্তপ্ত ভোটের মাঠ। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতটুকু এগিয়েছে, যত নির্বাচনী প্রচারণা এগিয়েছে বা এগুচ্ছে, ততই আমরা দেখতে পাচ্ছি কথা লড়াই, বিশেষ করে বড় দুই জোট বলি বা দুই দলের মধ্যে বলি, নেতাদের আগে তো প্রার্থীদের মধ্যে ছিল, এখন একদম শীর্ষ নেতারা পরস্পর এর বিরুদ্ধে কথার একদম লড়াইটা শুরু করেছেন। সেই লড়াইটা এমন উত্তপ্ত অবস্থা হয়েছে, অনেকেই ভয় করছেন যে শেষ আসলে নির্বাচন দিন 12 তারিখে কি অবস্থা তৈরি হয়। আজকেও আমি একটা ক্যাবে আসছিলাম, সেখানে ড্রাইভার আমাকে বলছিলেন যে আমার ভোট কেন্দ্র একটু দূরে, কিন্তু আমার ওয়াইফ বলছেন যে নির্বাচনের দিন অনেক গণ্ডগোল হতে পারে, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। তো এই যদি মানুষের একটা মানসিক অবস্থা বা এক ভীত অবস্থায় থাকে, তাহলে আসলে কোন অবস্থার দিকে আমরা যাচ্ছি, 12 তারিখে কী হবে, এই বিষয়টা নিয়ে কথা বলবো। দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন নীলফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন তাহসিন রিয়াজ, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মনিভাব, আপনাকে এটা শুরু করি। কথা লড়াই যেটা বলছিলাম, এখন পর্যন্ত নির্বাচনী প্রচার যে আপনারা দেখলেন, প্রচারে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে এখন এবং যে কথা হচ্ছে, আপনার কাছে আসলে কেমন লাগছে সব কিছু মিলে? যে আসলে কি স্বাভাবিক বা নির্বাচনের সময় এমনই হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচনে কিছু এদিক ওদিক হয়, ছোটবেলা থেকে দেখে এসেছি। কিছু ডাবল স্ট্যান্ডার্ড কথা হয়, কিছু মেঠো বক্তৃতা হয়, কিছু দোষারোপ হয়, কিন্তু বড় বড় না, যেটা বড় বড় অ্যালাউ করাও ঠিক না। তবে 15.5 বছর একটা দল নির্বাচন করেছে, সবাই তামসা দেখেছে, তার যখন যা কিছু মনে হয়েছে সে করেছে। আমরা সেটার থেকে বের হয়ে আসার চেষ্টা বহু বছর করে আমরা একটা টাইমে বের হতে পেরেছি। আমরা মনে করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন আর পেছনে পড়ে থাকা রাজনীতির দিকে যাব না। কিন্তু দেখেন, আমরা কি সেখান থেকে বের হতে পারলাম? আমার দুঃখটা ওই জায়গায়। যারা মিলে আমরা একসাথে এখন পর্যন্ত কিন্তু স্বৈরাচার বা ফ্যাসিস্ট যাই বলি, তার এগেনস্টে কথা বলতে গেলে আমরা কিন্তু সবাই এক, ঠিক আছে? কিন্তু যখনই সে নাই, আমরা তখন আমরা আবার সেই আগের মতো, যেটা সেনাপ্রধান বলেছিলেন যে আপনারা যদি এমন কামড়াকামড়ি করেন তাহলে কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াবে। ঠিক ওই 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 জায়গায় আমরা কি ওই জায়গাটা থেকে আসতে পেরেছি? কেউ কিন্তু একবারও হিসাব করে না, শ্রদ্ধা বোধটা থাকে না আরেকটা দল সম্পর্কে। আমি কথা বলতে গেলে কতটুকু বলতে পারি আর কতটুকু বলতে পারি না, এবং বলতে বলতে যাওয়ার সময়টা আপনার জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম, যেটা 28-এর ক ধারায় বলা আছে, আমরা সবাই সমান, আমাদের উঁচু নিচু সব কিছু। কিন্তু সত্যিই কি তাই? আমাদের এত বড় একটা জাতি, একটা জাতির মধ্যে যদি আপনি প্রথমে দুইটা ভাগ করেন, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আমার ধর্ম, এখানে আমরা তিনজনই ইসলামের মানুষ, সেই হিসেবে আমি বলবো আমার ধর্ম কি বলে, নারীকে অনেক জায়গায় প্রাধান্য দিয়েছে, সম্মানিত করেছে। সেই নারী কি এমন করলো যে আইএমএ জাহিলিয়াও ছাড়িয়ে গেল নারী? আপনার নারীকে যা মুখে আসছে তাই বলছেন। এটা শুধুমাত্র ইলেকশনকে কেন্দ্র করে? আপনি তো আগেও 2 মাস আগেও এটা ওরকমভাবে বলেন নাই, এখন একদম চরম নগ্নভাবে। আচ্ছা, আমি ধরেই নিলাম যে আপনি প্রমাণ দিতে পারেন না আপনি হ্যাক হওয়া আইডি, আমি ধরেই নিলাম আচ্ছা আপনার আইডি হ্যাক হলো, কিন্তু আপনি আল জাজিরায় যে বললেন, সে কথার কি হবে? আপনি ইসলামকে কারণে অকারণে ব্যবহার করছেন। ইসলাম কিন্তু ব্যবহারের জায়গা না। ইসলামের কোরআন শরীফকে মহান রাব্বুল আলামিন বলেছেন এটাই একমাত্র ধর্মগ্রন্থ যে ধর্মগ্রন্থকে আমি কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখব। এর আগেও কিন্তু আরও 3টা ধর্মগ্রন্থ এসেছিল যেগুলো টিকতে পারে নাই বিকৃত হওয়ার কারণে। তো যিনি নিজে ওয়াদা করেছেন যে উনি রাখবেন, আমরা তো ওইটা ধরেই চলতে পারি। সেই কোরআনের কোথাও কিন্তু ওরকম নাই যে নারী কখনো আপনার ক্ষমতায় থাকতে পারবে না, অধিষ্ঠিত হতে পারবে না, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ। বরং কোরআনে আছে এটা যে তোমার মা যদি ডাকে একবারই শুনবে, তোমার বাবা যদি ডাকে 3বার তখন শুনতে পারো, বা একবারেও শুনতে পারো, বা 3 পর্যন্ত, বাট মায়ের কথা একবারই। এবং শুধু তাই না, কোরআন ওইখানে বলেছে যে তোমার মা যদি নিষিদ্ধ পল্লীরও কোনো মানুষ হয়,
তার সাথেও তোমাকে যোগাযোগ রাখতে হবে অ্যাজ এ সন্তান। তাহলে যে কোরআন, যে ইসলাম নারীকে এত সম্মানিত করেছে, সেই নারীকে আপনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে টাকাটা, ওনার কোনো টাকা পয়সা ছিল না, উনি ইসলামকে ধর্ম হিসেবে প্রচার করার জন্য, প্রসার করার জন্য যা কিছু করেছেন একজন নারীর টাকা দিয়েই উনি করেছেন। একজন নারী, ওনার ঘরেরই, ওনার ওয়াইফ, উনি যুদ্ধ পর্যন্ত করেছেন। তাহলে সেইখানে যার হাত দিয়ে এই কোরআনটা এসেছে, আমরা তার কথাটাই তো আগে মানবো, তার কোরআনটা মানবো। তাহলে আপনি এই যে সামনে নির্বাচনকে সামনে রেখে যে ধরনের কথা বলছেন, আমি যদি প্র্যাকটিক্যালি বলি 51% ভোট নারীর ভোট। আপনি এই নারীকে কি কথা বলছেন? আপনার একজন সঙ্গী যিনি প্রার্থী, তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়, খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে নারীদেরকে, সেইখানের নারীদেরকে ইন্ডিভিজুয়াল বলেছেন এবং পুরুষদেরকে বলেছেন, তাইতেই আমরা কষ্ট পাচ্ছি, এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে। তার উপর আপনি এইসব কি বলছেন? আসবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে কথা বলে। তাহসিন রেজা, যদি এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, যে এই যে নারীর যে বিষয়টি আসছে নির্বাচনের কয়েকদিন আগে, আপনারা যেহেতু একটি জোটের মধ্যে আছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন এবং আসলে একসাথে মিলিয়ে আপনারা সরকারে যাওয়ার একটা স্বপ্ন আপনারা দেখছেন বা পরিকল্পনা আপনাদের আছে, সেখানে এই নারীর বিষয়টি নির্বাচনের কয়েকদিন আগে নারীর বিষয়টি আপনাদের একটু বিপদে ফেললো কি না? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার অত্যন্ত শ্রদ্ধার নীলুফার মনি আপা আছেন এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন। না, আমাদেরকে তো বিপদে ফেলেনি আসলে। কেন ফেলেনি দেখেন, যদি পুরো ফিগার অফ স্পিচটাকে আমরা দেখি, পুরো ফিগার অফ স্পিচে যে আলাপটা এসছে সেটা হচ্ছে যে আমরা একটা ঘটে যাওয়া ঘটনাকে সত্য ধরে আমরা কিন্তু আলাপটা এগোচ্ছি, কিন্তু ঘটনাটা তো আসলে উল্টা। আপনি পুরো প্রেজেন্টেশনটা দেখেন, এখনও যদি আপনি চান অনিয়ারে দেখাইতে পারেন। তারা একেবারে পুরো ডিটেল ধরে ধরে যেই মেল দিয়ে হ্যাক হয়েছে, যেই ফিশিং লিঙ্ক দেওয়া হয়েছে, মানে একজন টেকনিক্যালি যারা এই জিনিসগুলোকে বুঝবে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, দে উইল আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। এবং ধরে ধরে সেখানে তারা ব্রিফ করেছে, পার্টিকুলারলি কোন মেইল থেকে এসছে সেটাও তারা বলেছে। এবং এটা এখন আর সেকেন্ড ফার্স্ট স্টেপে নাই, এটা কিন্তু অলরেডি জামাত এটাকে সেকেন্ড একটা স্টেপে নিয়ে গেছে। তার মানে তাদের জায়গাটা শক্ত বলেই তারা কিন্তু আজকে রাষ্ট্রপতি ভবনে পর্যন্ত গিয়ে তারা কিন্তু যে এলিগেট, তার এগেনস্টে কিন্তু তারা আজকে দিয়ে এসছে আর কি, কমপ্লেন দিয়ে এসছে অফিসিয়ালি। কাজেই আমাকে বিপদে ফেলার কোনো কারণ নেই। কারণ আমাকে দেখেন, আমি দিন শেষে কী নিব? দিন শেষে আমি তো ইমোশনাল হইতে পারবো না। দিন শেষে আমাকে ফ্যাক্টের উপর দাঁড়াইতে হবে। কাজে আমি ফ্যাক্টের উপর যদি দাঁড়াই, কাজে আমি তো বিপদ দেখি না। আবার আমি আপনাকে আরেকটা ঘটনা রিকল করিয়ে দিই। দেখেন, আমাদের জোটের ক্ষেত্রে আমরা কিন্তু আনকম্প্রোমাইজ ছিলাম। আমরা কিন্তু জামাত নারী প্রার্থী দেয়নি, কিন্তু মজার ব্যাপার খেয়াল করে দেখেন, এই জোটে এনসিপির 2জন নারী প্রার্থীকে কিন্তু জামাতকে দিতে হয়েছে। দিস ইজ দি ওয়ে অফ নেগোসিয়েশন উই ডিড। এবং ফ্যাক্ট কেমন দেখেন, ফ্যাক্ট হচ্ছে যে জামাতের আমির কিন্তু গত পরশুদিন যেদিন হ্যাকিংয়ের ঘটনা ঘটছে, সেই দিন আপনি যদি দেখেন, অনেকগুলো ঘটনাকে আপনি অনেকগুলো ডট কানেক্ট করলে একটা চিত্রায়ন হয় না? তো আপনি দেখেন, ওই দিনও আমাদের 2জন নারীকে যখন তিনি শাপলা কলি প্রতীক তুলে দিলেন, একজন নারীকে তুলে দেওয়ার সময় তিনি বললেন যে এই প্রতীক শক্তভাবে ধরো, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং তারপর তিনি বললেন যে 9 কোটি মায়ের বোনদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন তারা। এবং এই স্পিচটা তিনি কোথায় দিচ্ছেন? এই স্পিচটা উনি দিচ্ছেন একটা ওপেন জনসভায়, যেখানে লক্ষ লক্ষ লোক প্রেজেন্টেড। এবং উনি টুইটটা কোথায় করছেন? আমি জানি না, আপনি টুইটারে অ্যাক্টিভ থাকার কথা না, আমি টুইটারে অ্যাক্টিভ না, বাট দো উই ইউজ টুইটার, আমরা অনেক আগে থেকে টুইটার চালাই, অনেক, ইভেন 2011-12 সাল থেকে আমরা চালাই। ওই সময় আমরা ক্যাম্পেইন করতাম, হাসিনা বিরোধী ক্যাম্পেইন করতাম। তো আমরা ধরেন গুটি কয়েক মানুষ চিনি। এখন আমি আপনাকে যদি সরল মনে প্রশ্ন করি, বাংলাদেশে কত % মানুষ টুইটার চালায়? তাহলে বাংলাদেশে যদি ধরে নেই, সাপোজ, আমি জানি না, হাইপোথিসিস, ধরুন 5% মানুষ টুইটার চালায়, তাইলে জনাব শফিক সাহেব তিনি জনসভায় বলতেছেন নারীদের ক্ষমতায়নের কথা, জনসভায় তিনি বলতেছেন ঢাল ধরো, জনসভায় তিনি বলতেছেন 9 কোটি মানুষের দায়িত্ব নাও ওপেনলি। এবং তাদের পলিসি আপনি দেখেন, যে পলিসি তারা যেটা দিয়েছে, যাদের জোটগতভাবে যে পলিসিটা সামনে আসবে, আগামীকালকে ইশতেহার তারা দিবে, সেখানেও তারা দেখেন নারী ক্ষমতায়ন নিয়ে কি কথা বলেছে। তো ফ্যাক্ট কি? আমি কিন্তু ফ্যাক্ট বেস কথা বলছি, আমি আমার কোনো কথা নিচ্ছি না। কাজেই যখন আপনি অনেকগুলো ডট কানেক্ট করবেন, জামাত আমিরের আমার কাছে মনে হয় না যে খেয়ে দিয়ে কোনো কাম কাজের অভাব পড়লে সে গিয়ে টুইটার, এবং টুইটার কারা চালায় দেখেন, আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করেন। টুইটার চালায় বেসিক্যালি ওয়ার্ল্ডের টপ সেলিব্রিটিসরা, টুইটার ইউজার কারা? টুইটার চালায় বেসিক্যালি ওয়ার্ল্ডের টপ পলিটিশিয়ানসরা। বাংলাদেশের পলিটিশিয়ানসরা কিন্তু টুইটারে না। আপনি জানেন, আল জাজিরা একটা সময় টুইটারের টুইট ট্রেন্ডকে ধরে শো করতো, এরকম টুইটার এক সময় এত পপুলার ছিল। এখন তো
নিউ 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 মানে জায়গা তৈরি হয়ে গেছে, ট্রুথ আসছে না, আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আসছে। কাজেই দেখেন মানে টেকনিক্যালি আমরা যদি দেখি জামাতের আমির ধরেন বাংলাদেশের মানুষকে কি কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছে, তারা নারী বিদ্বেষী না। এক, জামাতের আমির ইভেন জামাতের আমির টোটাল ওয়ার্ল্ডের মানুষদেরকে কিন্তু এই কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছেন যে তারা নারী বিদ্বেষী না। তাহলে যেখানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়ালসদের প্রেজেন্স সবচেয়ে বেশি, সেখানে গিয়ে জামাতের আমির কেন এই টুইটটা করতে যাবে? মানে আপনি যদি খুব খুব মানে মানে আর্গুমেন্টেটিভ ওয়েতে যদি দেখেন, আর্গুমেন্ট এটা আসলে সাপোর্ট করতেছে না, আর্গুমেন্ট এটা সাপোর্ট করতেছে না। কাজে আমার কাছে মনে হচ্ছে আমার বিপদে পড়ার কোনো কারণই নেই। আর এই ঘটনা মানে এক তো ঘটে নাই, যদি ঘইটাও থাকতো তারপরও আমরা আমাদের জায়গায় জোরাল একটা অবস্থানে আছি। দেখেন এখানে এমনও দল আছে, এটা আমি বলতে শুনছি, আমি বিশ্বাস করি না, যারা কিনা নারী সাংবাদিকদেরকে নাকি একটা সময়, সেখানে জামাত না, এখানে আরো দল ছিল, এখন তো বেরিয়ে গেছে, তারা নারী সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলনে আসতে দিতেন না। সেখানে এনসিপি নেগোশিয়েট করে কিন্তু 2জন নারী সংসদ সদস্য জোটের মধ্যে রাখছে। কাজে আমরা আনকম্প্রোমাইজ থাকবো। আমরা বারবার বলেছি মানে এটা একটা ইন্টেলেকচুয়াল জোট না, আমরা কোনো আইডিওলজি শেয়ার করছি না, কিন্তু আমরা স্ট্র্যাটেজি শেয়ার করছি। কাজে স্ট্র্যাটেজির জায়গায় আমরা নিঃসন্দেহিতভাবে আমরা খুব শক্ত অবস্থানে থাকবো। এবং আমি আপনাকে বলি, এবং এনসিপির স্ট্যান্ডটা কি জানেন? এনসিপির স্ট্যান্ড হচ্ছে, যদি আমরা দেখি জামাত নারীদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ অফিসিয়ালি ফ্যাক্টেড, এবং আমরা যদি দেখি না সত্যি কোনো অবস্থান গ্রহণ করছে, সেদিন আপনি আমাকে টকশোতে ডাকেন, আমাকে প্রশ্ন করেন, আমরা আমাদের কি অবস্থান নেই আমি সেদিন আপনাকে আবার ব্যাখ্যা করবো। যদি বলি যে আসলে যে জামাত ইসলাম দাবি করছে যে তাদের এই আমিরের ডিভাইসটি হ্যাক হয়েছিল, তারপরে এই টুইটটি গেছে, এবং টুইটটি আসলে তারা করেননি, এইটি বলার পরও কেন আমি যদি বিএনপি সমর্থক যারা আছে তারা এই ব্যাপারটি কেন ব্যবহার করছে এবং জামাতকে বিপদে ফেলার জন্য এই বিষয়টি সামনে নিয়ে আসছে? যে ঘটনাটা জামাতে হয়েছে তার যদি 100 ভাগের 1 ভাগ ঘটনা বিএনপিতে হতো, জামাত এতক্ষণ কি করতো আপনি নিজে বলেন, কি করতো? আমি এটাই আপনার উপর একটা প্রশ্ন জাতির উদ্দেশ্যে রেখে গেলাম, নাম্বার 1। নাম্বার 2, আমি কিন্তু বলেছি যে ধরে নিলাম হ্যাক হয়েছে, তাহলে আপনার আল জাজিরাতে যে কথাগুলো বললেন সেম কথাটাই কিন্তু এখানে, শুধু গালিটা ছাড়া, ওই শব্দটা ছাড়া, বাক্য না শব্দটা ছাড়া। এটা গেল একটা। 3 নাম্বার হলো আপনার, ওনারা তো আরও এই ধরনের অনেক অনেক কথা বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীর কুশপুত্তলিকাকে পিটিয়েছে ইচ্ছা মতন আপনার রাজুর ভাস্কর্যের সামনে, তারপরে একজন নারীর কাপড় চোপড় নিয়ে যে অবস্থা হয়েছে, থানা পর্যন্ত অ্যারেস্ট করার পরে সেই ছেলেকে বীর দর্পে ফুলের মালা গলায় দিয়ে কতক্ষণ পরে বের করে এনেছে। আপনার ফুটবল খেলা বন্ধ থেকে শুরু করে তারা অনেক অনেক কাজ করেছে। আচ্ছা, আমি 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 ধরেই নিলাম যে ওটা আপনার ফেক ছিল। আপনার একটা ভেরিফাই যত দেরি লাগে আপনার এটাকে ব্যান করতে, ঠিক ততটাই দেরি লাগে এটাকে আবার আগের জায়গায় ফেরত আনতে। ওনারাই 9 ঘন্টা 6 ঘন্টার মধ্যে ফেরত নিয়ে এসে পড়লেন, এবং ওনারা সাথে সাথে কিন্তু বলেন নাই কেউ যে এটা আমাদের হয়ে গেছে। উনি এখানে কারেকশন দিচ্ছে, সেটা উনি বলছেন তাদের ডিভাইস হ্যাক হয়েছিল, টুইটার অ্যাকাউন্ট না, ডিভাইস হ্যাক হয়েছে। এই কারণে উনি একটা ইমেল পাঠিয়ে ডিভাইসটা ডিভাইস যদি এই হয় আপনার, এটার জন্য লিখলে আবার একটা করে নাম্বার পাঠায় নিশ্চয়ই, এটা আমরা সবাই জানি, আমাদের সবাই এই জার্নির মধ্যে দিয়ে যেতে হয় কিছুদিন পর পর। সেটা কি আইটিপি নাম্বার এইসব থাকে, এগুলা ওটিপি থাকে, এগুলার তো সুন্দর কিন্তু আপনার স্ক্রিনশট কিন্তু দিয়ে দেওয়া যায় সাথে সাথেই। তাহলে ওনারা দেয় নাই কেন? দিছে আপা, ওই প্রেজেন্টেশন ওগুলো দেখাইছে। এটা আমার কাছে একটা বড় কোশ্চেন। তো কোশ্চেন যদি এটা হয়, আমি আবারও বলছি, সেম কথাটা কিন্তু আল জাজিরায় বলেছেন উনি, সেটা কিন্তু সেম কথাটা, নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর নেতৃত্ব, নারীর সব কিছু। তাদের ওইখানে যদি 43% তারা বলছেন নারীরা রাজনীতি করে, আপনি কি কোনো নারীর নামগুলা কি আপনি জানতে পেরেছেন? তারা কি কখনো ফ্ল্যাশ করেছে? এটা কোন ক্রাইটেরিয়ায় 43%, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? পারেন নাই। আচ্ছা, নারীরা যদি এটা যদি না বুঝেন, নারীরা একটা নারীও মনোনয়ন পেল না। আপনি কি জানেন যে তারা যে নোট অফ ডিসেন্ট বিএনপি অনেকগুলো দিয়েছে, তারা একটা মাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা নারীর এই 5% নিয়ে। শুধু তাই না, প্রত্যেকটা দল মিলে ওয়াদা করেছিল, ওয়াদাই তো মুখে মুখে কথা বললে 3 জন ওয়াদা করলে সাথে হাত দিতে হয় না, আমরা 3 জনে মিলে যেটা ডিসাইড করব সেটাই ডিসাইড হয়েছিল, যে এইবার ত্রয়োদশ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দিবে, কেউই কথা রাখে নাই।
কিন্তু কেউ কথা না রাখলেও বিএনপি 3% রেখেছে, অন্য অন্য দলও 2%, 1% বা এইরকম রেখেছে। 30টা দল 0.1%ও রাখে নাই। তার মধ্যে ওয়ান অফ দেম জামাত। তারা তাদের নারীরা, যে নারীরা জামাতের আমিরের ওয়াইফ, নিজে একজন কর্মজীবী মহিলা, নিজে একজন সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি, সেই নারীকে তারা, এরকম আরও কয়েকজন আছে, তারা সময়ে সময় দিয়েছিল, বিএনপি সময় দিয়েছিল, যখন যে রেশিও অনুযায়ী পেয়েছে। সেইখানে তারা এখন যদি বলে যে এখনও তাদের শেখানো হচ্ছে, লার্নিংয়ের মধ্যে আছে, প্রশিক্ষণপ্রাপ্ত পুরাটা হয় নাই, যে কারণে তারা মনোনয়ন নেয় নাই, বা এতটাই তারা হিমটোটাইজ যে তারা নিজেরাও বলে যে আমরা শিখছি, আমরা আর সামনের দিকে আমরা এটা করব। আমার কথা হচ্ছে ওনারা হা ভোটের পক্ষে, আমার ভাই এনসিপি ওনারাও হা ভোটের পক্ষে, আমিও না ভোটের পক্ষে না, বাট এই এনসিপি হা ভোটের পক্ষে। এনসিপির কিন্তু ব্রেন চাইল্ড হচ্ছে এই জুলাই সনদ। তাহলে এনসিপি কিন্তু সিগনেচারও করে নাই, বুঝছেন আপনি? ওনারা সিগনেচার করছে, বিএনপি সিগনেচার করছে, ওনারা হায়ের পক্ষে, অথচ ওনারা কিন্তু ওই 5% যে ওই নমিনেশনের একটা নমিনেশন দেয় না। আমার প্রশ্নটা ওইখানে ভাই, যে তারা যে হায়ের পক্ষে যায় আর না করলো, কাগজে কলমে না, নমিনেশন দিল না, আর মৌখিকভাবে হা, তাহলে তারা নিজেরাই তো হা ভোটটা মানছে না। তাহলে অন্য কে আপনি কি দোষারোপ করবেন? তাহলে 72-এর সংবিধান কি দোষারোপ করবেন? সংবিধানে তো কথা সুন্দর সুন্দর, কেউ মানে না, না মানলে তো এটা কোনো দোষ নাই। জি, একজন দর্শকের ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্নটা নীলুফার চৌধুরী মনিয়াপার কাছে। সেটা হলো, দুইটা বড় জোটের প্রধান ব্যক্তির যে পরস্পর বিরোধী বক্তব্য এবং সরকারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে করে আমাদের ভোটদান কতটা নিরাপদ এবং শান্তিপূর্ণ হবে? আর হইলো যে 24-এ যে দামি নির্বাচন আর এবার যে বিদ্রোহী প্রার্থী, তাতে করে গত নির্বাচনের থেকে এই নির্বাচনটা কতটা পরিবর্তন, বা পজিটিভ কতটা, নেগেটিভ কতটা? জি, ধন্যবাদ। যদি আপনাকে প্রশ্নটা করেছেন, আমি একটু যদি আমার মনে হয় আমাদের আলোচনার মধ্যে এই এটা চলে আসবে যে নির্বাচনের দিন কতটা নিরাপদ থাকবে। আমি এইটার সূত্র ধরে যদি আমি একটু বলি যে আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটি কথা বলেছেন যে 12 তারিখে একটি শক্তি নির্বাচনকে পুরনো কায়দায় বান চালার চেষ্টা করবে, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে, কিন্তু প্রশাসন অ্যাক্টিভ থাকলে তারা সফল হবে না। নির্বাচন এই সময় সব আপনারা কেন আশঙ্কা করছেন যে আবার আগের মতো ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হবে, এবং এই কথাগুলো আসলে এই যে আলমগীর সাহেবের মতো ভোটারদের মনে এক ধরনের প্রভাব বিস্তার করে কিনা? দেখেন, এখানে আমরা একটা সবার মধ্যে কমন একটা ফ্যাক্ট আছে কি, আমি আপনার প্রশ্নটার উত্তর দিব। সাইকোলজিটা কি? সাইকোলজিটা হচ্ছে, দেখেন এখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জন্য একটা ভালো নির্বাচন বার্ডেন, কিন্তু এখন এটা শুধুমাত্র ইলেকশন কমিশনের দায়িত্ব না, এখন শুধুমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব না এখন। কারণ কি, দেখেন 16 বছর পর ভোট, একেবারে যারা জেনেরিক একদম সাধারণ মানুষটা যে 16 বছর ওয়েট করছে ভোট দিবে, কোনো কারণে যদি আমাদের অভ্যন্তরীণ রেষারেষি, আমাদের অভ্যন্তরীণ এই বল পাসিংয়ের কারণে বা আমাদের অভ্যন্তরীণ এই বাদানুবাদের কারণে যদি সে যদি ভোট দিতে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের সবার জন্য বড় একটা ম্যাসিভ একটা প্রবলেম হিসাবে উপনীত হবে। কাজেই এটা একটা বিগ বার্ডেন, একটা বড় বার্ডেন। এখন দেখেন কেন নাহিদ ইসলাম এই কথাটা বললেন, এই জন্যই কথাটা বললেন। আপনি যদি পুরো সামগ্রিকভাবে আপনি মাঠের দিকে তাকান, গতকালকে টিআইবির একটা রিপোর্ট আপনি দেখেছেন। টিআইবি রিপোর্টে কি বলেছেন দেখেন, ডেটার উপরে কথা বলি আমরা, যেটা প্রথম থেকে বলছি, ফ্যাক্টের উপর কথা বলি। টিআইবি বলছে এখন পর্যন্ত ভায়োলেন্স, এই ভায়োলেন্সের 91%, ক্যান ইউ ইমাজিন দ্যাট, 91% ডান বাই বিএনপি। এখন ভায়োলেন্স কী কী ধরনের ভায়োলেন্স, এখানে ডিফারেন্ট টাইপস অফ ভায়োলেন্স আছে। মোস্ট অফ দি ভায়োলেন্স হচ্ছে পাওয়ার এক্সারসাইজের ভায়োলেন্স, এবং এই ভায়োলেন্সে অলমোস্ট 150+ মানুষ মারা গেল, এটাও অভ্যন্তরীণ কোন্দলের কারণে। এবং আপনি দেখেন, এটা আজকে থেকে 6 মাস আগে রিপোর্ট যখন প্রথম আলো করলো, প্রথম আলো তখন বলেছিল 85, একদম কনক্রিট সংখ্যা, কিন্তু এটা কিন্তু এই হাইপোথেটিক্যাল কোনো নাম্বার না। এবং আপনি যদি আরও ডিটেইলি দেখেন, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যেই কায়দায় বিএনপির লিডারশিপ, লোকাল লিডারশিপ, কিন্তু আমি টপ অর্ডারকে বলছি না, কারণ টপ অর্ডারের মধ্যে ওই আন্তরিকতাটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। কারণ তারেক রহমান তো নিজে জানেন যে এটা তারেক রহমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভালো নির্বাচন, এটা শফিক সাহেব জানেন শফিক সাহেবের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা নাহিদ ইসলামরা জানেন। কাজে আপনার পিঠের ছাল থাকবে না তো যদি আপনারা রেশারেশি করে একটা ভালো নির্বাচন করতে না পারেন। ইফ আই ডু নট রিপ্রেজেন্ট এনি পলিটিক্যাল পার্টি, আমি যদি খুব স্বাভাবিক একটা জেনারেল একটা গ্রাউন্ড থেকে আমি বলি, এটাই তো আউটকাম, তাই না?
কাজেই দেখেন, যেমন আপনি দেখেন লোকালে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই কথাগুলো এখন বলছেন যে ধানের শীষে যদি ভোট না করেন কিন্তু এলাকায় থাকতে দিব না। আবার কুমিল্লায় দেখলাম আমরা একটা নারী, সে হিজাব পরে বোধহয় কোথাও রান করতেছিলেন, তাকে ধরে 4 থেকে 5 জন লোক তাকে ধরে মারাত্মকভাবে হেনস্থা করেছে। এটা বোধহয় পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে, আমি কোনো এক জায়গায় দেখলাম। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি মানে আপনি একদম ডেটার উপরে উত্তরটা নেবেন, আপনি যদি 91% যদি ভায়োলেন্সের দায় আপনার কাঁধে থাকে, তাহলে এই অভিযোগটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং আপনাকে এই দায়টা কে দিল? এই দায়টা কি নাহিদ ইসলাম বলল? এই দায়টা কি আপনি বললেন? আপনার চ্যানেল বলল না তো? টিআইবি কি, কারা, এটা তো আপনি ভালো করে জানেন। এবং টিআইবি এটা সেই টিআইবি যারা হাসিনারে কিন্তু ফ্যাসিস্ট বলছে ওই সময় হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, ওই সময় তার দুর্নীতির কথাগুলো টিআইবি কিন্তু, আমরা পদ্মা সেতুর কথা কই থেকে জানছি, আমরা মেট্রো রেলের দুর্নীতির কথা কই থেকে জানছি, তারা তো বলছে। কাজেই দেখেন এখানে মানে এরা মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওরা আসলেই তো ট্রান্সপারেন্ট, এবং আপনি তাদের ডাটা প্রসেসটা দেখেন তারা কি ডিটেল রিপোর্টটা করছে। কাজেই উত্তরটা এখানে। কাজেই নাহিদ ইসলাম যদি এই কথাটা বলে থাকে, এটা একটা সংখ্যার কথা, এবং এই সংখ্যাটা মাঠে ময়দানে আছে, এটাও বাস্তবতা। এবার আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা কথা বলি। দেখেন, যেটা দিয়ে নীলুফার আপা কথা শুরু করেছিলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভোটের মাঠে এই যে ধরেন মানে সংখ্যা, মানে কমপ্লিকেশনস, এই জিনিসগুলো থাকবে। এটা খুবই ন্যাচারাল একটা ফ্যাক্ট। বাংলাদেশের ভোট তো এখন পর্যন্ত আসলে আমরা ওই আমেরিকা ইউকে মডেলের তো আসলে ভোট হয় না। আমাদের মধ্যে ওই ডিসেন্ট ম্যাটারটা এখন পর্যন্ত আসে নাই। টপ লেভেলে আসলেও লোয়ার লেভেলে, একেবারে রুট লেভেলে কিন্তু আসে নাই। কাজে রুট লেভেলে এখন পর্যন্ত তারা ফিল করে যে বাক্সটা বোধহয় দখল করতে পারাটাই ভোট। কিন্তু মানুষ তো আসলে চেঞ্জ হয়, মানুষ সাইকোলজি তো চেঞ্জ হয়ে গেছে। কাজে দেখেন এই বল পাসিংটা থাকবে, কিন্তু বল পাসিংয়ের মধ্যে মানে উদারতার জায়গাটা বড় করতে হবে। এবং আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, আপনাদের টকশোগুলোতে কিন্তু একটা সময় আমাদেরকে প্রচুর প্রশ্ন করা হতো যে ভাই উৎসব দেখতেছি না। আমরা তখনই উত্তরটা বলতাম যে ভাই আপনি উৎসবটা দেখবেন কিভাবে, এখনও তো প্রচার প্রচারণা শুরুই হয়নি। কিন্তু দেখেন এখন কিন্তু আমরা রাস্তাঘাটে উৎসব দেখতেছি। আপনি দেখেন তারেক রহমান যখন কোন একটা জায়গায় জনসভা করতে যাচ্ছেন, মানুষের ঢল কি, উপচে পড়া মানুষের ঢল, একেবারে আমি নিজের চোখে দেখা। মানে আমরা তো ব্লাইন্ড পলিটিক্স করতে নামি নাই তো আমরা। মানে তারেক রহমানের জনসভায় প্রশংসা করলে কিন্তু আমার পথ চলে যাবে এনসিপি রাজনীতি করে না। কারণ তারেক রহমানের জনসভায় আমরা দেখছি একেবারে গৃহবধূরা তাদের বাচ্চাকে কোলে নিয়ে আসছে। আবার জামাতের জনসভাগুলোর দিকে তাকান, সেম। গতকালকে চট্টগ্রামের জনসভা হলো, তার আগে কুমিল্লার জনসভা হলো। এটা কেন হচ্ছে? দিস ইজ দি আফটার অল যে ফেস্টিভটা আপনারা আমরা প্রত্যাশা করেছি, সেই ফেস্টিভটা আছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মিনস আমি আলাদা না, বিএনপি, জামাত, এনসিপি অ্যান্ড এভরিওয়ান, আমাদেরকে যে কাজটা করতে হবে, ভোটারদেরকে এই কনফিডেন্সটা দিতে হবে। এই 91-এর বাইরে বিএনপিকে কিন্তু নিয়ে যাইতে হবে। এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ। মনে রিয়াজ যেটা বলছিলাম যে ভোটের উৎসব শুরু হয়ে গেছে, সেই উৎসব আমরা দেখতে পাচ্ছি। সেই উৎসবের মধ্যে যখন আলমগীর হোসেন বলেন যে নির্বাচন কতটা নিরাপদ হবে, আমি যেটি বলছি আজকে সকালবেলা একজন ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার বলছিলেন যে তার ওয়াইফ বলছেন যে নির্বাচন দিন ঘুমাও, দরকার নেই, ভোট দিতে যেতে ঝামেলা হতে পারে। এই সংখ্যাটা কেন এবং কিভাবে দূর করা যাবে? দেখেন, আমি আগে প্রশ্নের উত্তর দুটো দিয়ে নিই, ভদ্রলোক অপেক্ষা করছেন। একটা হচ্ছে উনি বলছেন দুই নেতার পরস্পর বিরোধী বক্তব্য। এটা পরস্পর বিরোধী সহনীয় বক্তব্য পর্যন্ত আশা করা যায়, কিন্তু জাতি নিয়ে, দেশ নিয়ে নেগলেন্সির সঙ্গে কেউ যদি বাজে কথাকে স্টাবলিশ করতে চায়, তাহলে রাষ্ট্র বিপদে পড়ে, রাষ্ট্রের জনগণ উষ্টাগত হয়, রাষ্ট্রের জনগণ ভীষণ কষ্ট পায়। এই জায়গাটা সব দলের বড় বড় নেতাদের এই জায়গাটার দৃষ্টির মধ্যে রাখতে হবে। লাইক আমি প্রমাণ দেই একটা, ঢাকা 8 আসনে যেভাবে এনসিপি বিএনপির প্রার্থীকে, বিএনপির বর্ষিয়ান প্রার্থী, এনসিপি আমি বলবো না, তাকে ছোট করছি না, তার বয়সটাকে আমি বলছি, একটা জায়গায় তারা দুইজনেই প্রার্থী, আমি দুইজনকে সমান নাম্বার দিচ্ছি, কিন্তু সন্তান যখন বাবার চেয়ে লম্বা হয়ে যায়, তার মানে কি সে বাবা হয়ে যায়? হয় না। তাকে বুঝতে হবে যে একজন বাবার বয়সীকে কোন ভাষায় কথা বলা উচিত, কোন ভাষা বললে, ভালো ভাষাতেও কিন্তু কঠিন কথা বলা যায়। তাকে তো ডিমও মারা হচ্ছে, তাকে যে ডিম মারছে, ডিমটা কিন্তু উন্নত অনুন্নত সব দেশেরই একটা ভাষার প্রকারান্তর, কিন্তু ডিম মারলে কখনো হাত পা ভাঙে এটা শুনেছিলেন পৃথিবীতে? সব পৃথিবীর ডিমের ওজন কিন্তু সমানই হয়। ডিমের ওজন এমন হয় না যে হাড্ডি ভেঙে যায়, যে তাকে প্লাস্টার করতে হয় বা আপনার ট্যাপ মারতে হয়। যাই হোক, এই জায়গাটাকে আমরা মনে করি এটার মধ্যে সৌন্দর্য বোধ থাকা উচিত। ইলেকশনের সৌন্দর্য বোধটা একটা মারাত্মক জিনিস, যেটা আপনার ওই উবারের ড্রাইভার বলেছে যে তার ওয়াইফ নিজে তো যাবেই না, স্বামীকেও ডিসকারেজ করছে।
তো এই জায়গাটায় আমরা যেটা বিএনপির মহাসচিব বলেছেন যে বিপদ কিন্তু সবারই। আপনার উনি আরেকটা কথা বলছেন নির্বাচন কতটা শঙ্কামুক্ত, এবং মহাসচিবের কথা আপনার কথা সব ধরে যদি বলতে চাই, আজকে যে ঘটনাটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে হলো, আপনি দেখেন একটা দল নিজেকে কতটা প্রায়োরিটি দিতে পারে। তারেক রহমান তার জীবনের হুমকি আছে, তার ভাইটাকে মেরে ফেলা হয়েছে, তার মাকে একরকম মেরে ফেলা হয়েছে, তার বাবাকে মেরে ফেলা হয়েছে, তার বংশের কিন্তু সবাই কিন্তু কোনো না কোনোভাবে রাষ্ট্রের কারো না কারো হাতের দ্বারা তারা এফেক্টেড, যেটা কিন্তু অন্য দলের অন্য কেউ না, আমিও না। হ্যাঁ, সেটা একমাত্র হাসিনার কিছুটা এফেক্টেড, বাট কিছুটা না, অনেকটাই। বাট তারেক রহমান এখন এখানে জীবন্ত আছে আমাদের মাঝে, একমাত্র মানে লাস্ট প্রদীপের শেষ শেষ সলতেটুকু। সেইখানে তার জন্য যে জিনিসটা দরকার অন্যদের জন্য কিন্তু ওই জিনিসটা নাও হতে পারে। আমার যেটা দরকার না, যেটা রিয়াজ বললো সেটা মিসইউজ, আমি কেন এটা নিতে যাব? তো সেই জায়গায় উনি ওনার জায়গা থেকে যেটা যেটা দরকার সেটা উনি নিতে গিয়ে যদি যখন অন্যের রুশানলে পড়তে হয়, অন্যকে তেমনই বাস বানাতে হয়, অন্যকে তেমনই শেল্টার চাইতে হয়, এটা যেমন দুঃখজনক। নির্বাচনে এটা আপনার শঙ্কা আরও বাড়িয়ে দেয়। এবং ক্যান্টনমেন্ট আজকে যেটা হলো, তারেক রহমান সাহেবের সঙ্গে নির্বাচন করার জন্যই তার জীবনটাকে এত এত শঙ্কাযুক্ত যে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গেলেও তাকে গান নিয়ে যেতে হবে। আমি আপনার যদি বলি যে সেনাবাহিনীর মতো একটা সংরক্ষিত এলাকায় জোনে, যেখানে আইন সবার জন্য সমান, যেখানে গেলে 40 ঘন্টায় 40 কিলো 30 কিলো 50 কিলোতে গাড়ি আপনাকে না চালালে আপনি ওইখানে সিরিয়াস অবস্থার মুখোমুখি হবেন এমপি দ্বারা তাদের। সেই জায়গায় আপনার দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তার সঙ্গে যে মবিং স্টাইলে যে আলোচনাটা করা, আলোচনা বলা যায় না, এটা তর্ক করা, তর্ক মানে থ্রেট দেওয়া, এই যে প্রার্থীর যে হুমকি, তাহলে কি সাধারণ জনগণ আতঙ্কিত হবে না? এই দেশের জনগণ এখনো কিন্তু আর্মি আলাদা জিনিস, তারা দেশ রক্ষার কাজ করে, কিন্তু তাদের নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি আছে, যেহেতু তারা সবসময় জনগণের সামনে আসে না, কথা বলে না, জনগণও তাদের সঙ্গে কথা বলে না, সেখানে একটা ভীতি আছে, সেই সমীহ আছে। সেই সমীহটা কোথায় রাখলেন? উনি নাকি বিশিষ্ট ডাক্তার, উনি এত বড় হাসপাতালে চাকরি করেছেন, উনি এত 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 কিছু, তো উনি একজন অফিসারের সাথে কোন চোখে, কোন দৃষ্টিতে, কোন ভাষায় কথা বলতে হবে? আইন নিজের হাতে এখনো পর্যন্ত ইলেকশন হয় নাই, আপনি দেখেন এখনো 2 দিন যায় নাই, আপনার আমির এখনো বিতর্কের ঊর্ধ্বে না, তার মধ্যে উনি আরেকটা বিতর্কের জন্ম দিলেন। উনি কি বললেন যে এই 5ই আগস্টের পরে আবার তুললেন যে অনেকেই তাদের হাত পায়ে ধরেছে তাদের সেভ হওয়ার জন্য। আমি যদি বলি আজকে আপনার মাধ্যমে আমি জানতে চাই কোন কোন সেনাবাহিনীর কর্মকর্তারা ওনাদের মাধ্যমে ওনাদের হাত পা ধরেছে, আমরা তাদেরকে, আর যাই হোক না কেন, তাদেরকে আমরা সমীহ করতে রাজি না। যারা যে দেশের সেনাবাহিনী মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, নেভার এভার, আমি চাই না সেই সেনাবাহিনীকে। আমার কথা, আমার দেশের সেনাবাহিনী মরে যাবে হাসতে হাসতে দেশের জন্য, তাদের কিন্তু শপথটাই ওইটা, তাদের শপথটাই ওইটা। তাহলে শপথ ভঙ্গ করে তাদের কাছে হাত পা ধরেছে, আর সেই সেনাবাহিনীর অফিসারদের বা সৈনিকদের আমরা নাম জানতে পারবো না, এটা তো হতে পারে না। আমি জানতে চাই এরা কারা, এবং এই যে যদি তারা উত্তরটা না দেয় তাহলে কিন্তু আপনার জনগণ আরও ভয় পাবে ভোট দিতে, যে দেশের সেনাবাহিনীকেই মানে না সে দেশে হোয়াই এম। জি, তাহসিন রিয়াজ, এর কিছুদিন কয়েকদিনের মধ্যে আমি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক তারা নানা ধরনের ইন্টারভিউ দেখলাম, কথা বলছেন, অনেকেই নির্বাচনটাই হবে কিনা এমন একটা সন্দেহ প্রকাশ করছেন। সেই সঙ্গে আমি যদি দর্শকের একটা আশঙ্কার কথা বলি, সব কিছু মিলে আসলে 12 তারিখের দিকে আমরা কোন দিকে যাচ্ছি আপনার কাছে মনে হয়? না দেখেন, আমরা আমাদের মানে ছোট বয়সের যে এক্সপিরিয়েন্স, আমরা 5 পরবর্তী রাজনীতিতে এসে আমরা যদিও 5-এর আগ থেকেও আমাদের একটা বড় অ্যাক্টিভিটি ছিল, লং রান অ্যাক্টিভিটি ছিল, বাট আমাদের যে রিডিংটা, এই রিডিংয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা অবভিয়াসলি পজিটিভ দিকে এগোচ্ছি। এবং মানে যে ধরনের আশঙ্কার কথা আপনি যেটা ধারণা করছেন বা যে ধরনের আশঙ্কার কথা টুকিটাকি, এখন এটা অনেক কমে গেছে। আমরাও তো প্রচুর পাবলিক ইন্টারাকশন করি, এবং আমি রিসেন্টলি আমরা আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটিটা আছে, আমরা অলমোস্ট সারা দেশ রান করে এসেছি, কাজে প্রচুর মানুষের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। ওই সংখ্যাটা একেবারেই কেটে গেছে বললেই চলে আর কি। তবে ইয়েস, মানুষের মধ্যে কিছু জায়গায় ওই মানে সংখ্যাটা আছে, সেটাও আমার কাছে মনে হয় যে যেটা থাকবে না। কারণ
মানুষ ওই কনফিডেন্সটা পাচ্ছে, মানুষের কাছে তাদের লোকাল লিডারশিপ যাচ্ছে, মানুষের কাছে তাদের সেন্ট্রাল লিডারশিপ যাচ্ছে, সকল দলের সেন্ট্রাল লিডারশিপ তো সারা দেশ ভিজিট করছে, কাজেই তারা ওই কনফিডেন্সটা পাচ্ছে। এবং আমি আপনাকে বলি, আমরা বগুড়া একটা জনসভা করতে গেলাম, একেবারেই লোকাল এলাকায় এত পরিমাণ মানুষ, একেবারে কৃষক শ্রেণীর লোকজন, সাধারণ খেটে খাওয়া মানুষ, মহিলারা, এত স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন। কাজে আমার কাছে মনে হয় না যে আর এই ধরনের মানুষ, আমার কাছে যেটা মনে হয় যে মুখিয়ে আছে, মানুষ ভোট দিবে। এবং হোয়াট আই পার্সোনালি অ্যাপিল, মানে ফ্রম ইয়োর টিভি, ফ্রম দিস শো, সেটা হচ্ছে যে মানুষকে আমরা জাস্ট একটা রিকোয়েস্ট করছি, ভাই আপনি ভোট দেন, যাকে মন চায় তাকে দেন, কোনো ইস্যু না, আপনার এটা একটা অধিকারের প্রশ্ন। আপনি ভোট দেন, আপনার মন চাইলে বিএনপিকে দেন, আপনার মন চাইলে জামাতকে দেন, জামাত জোটকে দেন, যাকে মন চায় তাকে দেন, ভোটাধিকার প্রয়োগ করেন, একটা নতুন সরকার দেশে আসুক, ভালোভাবে আমরা দেশটা পরিচালনা মনে এই কয়দিন আসলে আর কি বাকি আছে আপনার? দেখেন, আমার কাছে অনেক কিছুই মনে হয়। আমার কাছে যেটা আমার মহাসচিব বলেছেন যে বিপদ সবারই, আবারও এই শব্দটা বললাম, বিপদ সবারই, এই কথাটা প্রত্যেকটা দলের চিন্তা করা উচিত, প্রত্যেকটা মানুষের। দেখেন, ইলেকশনের আগেই যদি অহংকার জন্ম হয়ে যায় বোধটা, তাহলে কিন্তু এই দেশের আর কোনো মঙ্গল হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ইলেকশন যে হবেই, এই যে প্রেডিকশনটা, এটা নিয়ে এখনও কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি। আপনাদের যারা ইউটিউবার, যারা বিভিন্ন লেখালেখি করেন, যারা বুদ্ধিজীবী, যারা, তাদের প্রত্যেকের মধ্যে একটা শঙ্কা আছে যে প্রশ্নকর্তা প্রশ্ন করলেন তেমন, এই শঙ্কাটা থেকে বের হয়ে আসার জন্য এমনও হতে পারে যে ইলেকশনের দিনও মানুষ এই প্রশ্নটাই করবে, এবং ইলেকশনের দিনও 5টা 6টা 10টা পর্যন্ত মানুষ আগে দেখবে যে ওইখানের কী অবস্থা। কারণ অস্ত্র উদ্ধার হয় নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রমাটা থেকে বের হতে পারে নাই, প্রশাসন নিয়ে এখনও আমরা ধূম্রজালে অবস্থান করছি, রাজনীতিকবিদরা একজন আরেকজনকে সন্দেহ করছে, কেউই সন্দেহের ঊর্ধ্বে না। এই জায়গা থেকে ইসি তার যে ক্ষমতা, সেটা হয় সে প্রয়োগ করতে ভুলে যাচ্ছে, অথবা প্রয়োগ করার তার ক্ষমতাই নাই। কারণ আমরা এখনও যখন দেখছি সরকার, এই 3 মাস কিন্তু সরকারের কোনো কাজ করার কথা না, অথচ আমরা কি শুনছি, ষড়যন্ত্রের অনেক ডালপালা, যে 3 দিন আগে, ভোটের 3 দিন আগে চুক্তি হবে। আমরা আরও শুনছি ভোটের এই কয়েকদিন আগে বিমানে লোক নিয়োগ করা হলো, কাদের ইসি থেকে লোক নিয়ে বিমানে ডাইরেক্টর বানানো হলো। আমরা অনেককেই, যেমন হাদির ভাইকে লন্ডনে চাকরি দেওয়া হলো, এই চাকরিটা না দিয়ে বরং রেখে দিতে পারতো, যে নেক্সট সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো এই পরিবারটার পাশে যেন সবাই থাকে, এটা হলে ভালো হতো। তার মানে কি, এই সরকার এখনও মনে করে তারাই অল ইন অল? এই সরকার মনে হয় না, এখনও মনে করে যে তাদের আর 8-10 দিন ক্ষমতা আছে? আমার কাছে এরকম মনে হচ্ছে না, আমার কাছে মনে হয় ডালমে কুচ কালা হ্যায়। আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আর পরে কথা বলবো। আজকে এখানে শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনের সামনে থাকবেন।